দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে বিষয়টি শেয়ার করতে বলেছেন। তার বক্তব্য অনুযায়ী, কিছু প্রভাবশালী ও অপরাধে জড়িত সেনা কর্মকর্তা চান ওয়াকার স্যার সরাসরি ক্ষমতা না নিলেও ক্ষমতার নিয়ন্ত্রণ যেন তার হাতেই থাকে। তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোকজনকে বসাতে চাচ্ছেন। এ পরিকল্পনায় পাশের একটি দেশ সহযোগিতা দিতে প্রস্তুত, এমনকি উপদেষ্টা মহলের কিছু অংশও এতে যুক্ত আছে। ওয়াকার স্যার নিজেও এ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু মাঝারি ও নিম্ন পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তা এতে একমত নন। প্রকাশ্যে কেউ কিছু বলতে না পারলেও সাধারণ সেনা সদস্যদের বড় অংশই এই পরিকল্পনার বিপক্ষে। অন্যদিকে কিছু বড় অপরাধী সেনা কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে, নিজেদের রক্ষা ও পারস্পরিক সহযোগিতার চুক্তির আশায়। তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে ও বিচার এড়াতে মরিয়া হয়ে উঠেছেন। ওয়াকার স্যার এখন অনেকটা অসহায়, কখনো আবার নিস্তব্ধ কাঠের মূর্তির মতো আচরণ করেছেন। পাশাপাশি এ বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকদের সাথেও গোপন আলোচনা চলছে। এ কথাগুলো আমার নয়, নাম প্রকাশ না করার শর্তে একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কাছ থেকে পাওয়া এই তথ্য আপনাদেরকে জানালাম। আপনারাই এর মূল্যায়ন করবেন। এই হলো দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর মাত্র 11 দিন বাকি। কি করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার? অভিযুক্ত সেনা সদস্যদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু আসলে সেনাবাহিনীর ভেতরে কি ঘটছে তা এখনো অজানা। শুধু নিশ্চিতভাবে বলা যায় বড় কিছু ঘটছে, যা ভালোই হতে পারে, আবার নাও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যাওয়া সেনাবাহিনীর জন্য আত্মঘাতী হতে পারে, কারণ সেনাবাহিনী সাধারণত এমন কোনো পদক্ষেপ নেয় না যা দেশের স্থিতিশীলতা বা নিজেদের ভাবমূর্তির ক্ষতি করে। কয়েকজন কর্মকর্তাকে রক্ষার জন্য গোটা বাহিনীকে বিপদে ফেলার ঝুঁকি নেওয়ার কথা তারা ভাববেন না বলেই মনে হয়। তবে জেনারেল ওয়াকার নিজেই এক জটিল অবস্থায় আছেন। আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তিনি জানেন এক ভুল সিদ্ধান্ত তার পুরো ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে, তবু ভেতরে লোভ আর ভয় দুটোই কাজ করছে। তাই তিনি না পারছেন এগুতে, না পারছেন পিছুতে। এদিকে 22 অক্টোবরের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে মোট 24 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ এসেছে। এর মধ্যে 14 জন কর্মরত এবং 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। প্রশ্ন হচ্ছে, এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার কি কোনো দৃঢ় পদক্ষেপ নেবেন, নাকি আবারও সময়ের পেছনে লুকিয়ে থাকবেন? দর্শক হিসেবে আপনি কি মনে করেন? কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আজ এক নীরব বিপ্লব ঘটে গেছে। গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খালেদ মহিউদ্দিন আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন, জামাত নেতাদের আইনজীবী তাজুলকে কেন প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হলো? বিএনপির কাউকে দেওয়া যেত না? আসিফ নজরুল শেষে হেসে বলেছিলেন, মহিউদ্দিন চেষ্টা করেছি, কেউ রাজি হয়নি। আপনি পারলে এনে দেন, আমি দায়িত্ব দিচ্ছি। বিএনপি ক্ষমতা গেলে বিচার করবে, এটা পরের বিষয়। তারা এই দায়িত্ব নিতেই সাহস পায়নি, কিন্তু তাজুল সে সাহস করেছে। এমনকি অব্যাহত চাপ ও হুমকির পরেও তাজুল এই তদন্ত রিপোর্ট উপস্থাপন করেছেন।
যেখানে রাজনৈতিক দলগুলো ভয়ে কম্পমান। এই মামলার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলো। আল্লাহ জানে এই বিচারের শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। অবসরের পর অনেকেই আটকে যেতে পারেন, বিশেষ করে জাতিসংঘের তদন্ত রিপোর্টও রয়েছে। আর এক দল তো তার ভয়ে এতদিন রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি, ৭২-এর সংবিধান পরিবর্তন করতে দেয়নি। সেখানে তার হৃদয়ে এভাবে আঘাত হেনে দিবে, এটা কল্পনাতীত ছিল। মজার ব্যাপার, আওয়ামী লীগ এখনো স্বপ্ন দেখছে উনি নাকি আপাকে আবার ফিরিয়ে আনবেন। লগি বইটা নিয়ে লীগ নামার জন্য প্রস্তুত। লীগ ভাবছে এই মামলার কারণে রাগান্বিত হয়ে উত্তরপাড়া ক্ষমতা কেড়ে নিবে। পাগলের সুখ মনে মনে, আন্দার রাইতে তারা গোপনে। বিদেশি সমর্থন ও জনগণের সমর্থন ছাড়া বড় বড় অস্ত্র দিয়ে অভ্যুত্থান ঘটানো যায় না। ইসরায়েল এখনো ফিলিস্তিনে দখল করতে পারেনি। আগামী নির্বাচনও হিসাব নিকাশ বদলে যাবে এই ঘটনায়। সামনের দিনগুলোতে অনেক কিছু ঘটবে। আপনি কি মনে করেন তা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। ৫ বছর বয়সে বাবা হারা মায়ের সংগ্রামে মেডিকেলে চান্স পেলেন বগুড়ার ৩ যমজ সন্তান। কি অবাক করা না বিষয়টা? এমন খবর প্রচার করতে কার না ভালো লাগে। মায়ের স্বপ্ন পূরণ, ৩ যমজ ভাইয়ের মেডিকেলে ভর্তি। বাবাকে হারানোর পর মাত্র ৫ বছর বয়সে শুরু হয়েছিল ৩ ভাইয়ের সংগ্রামী জীবন। মা আরজিনা বেগম একাই সামলেছেন সংসার, বিক্রি করেছেন জমি, তবু থামেননি। সন্তানদের মুখে ডাক্তার শব্দটা শোনার স্বপ্ন ছিল তার চোখে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ১ নয়, ২ নয়, ৩ ছেলে ভর্তি হয়েছে মেডিকেলে। মাফিউল হাসান ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। সাফিউল হাসান দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। রাফিউল হাসান নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার চান্স পেয়েছেন। সত্যি কি অবাক করা, আনন্দের বিষয়। বগুড়ার ধুনট উপজেলার সাধারণ এক গ্রামের এই ৩ ভাই এখন দেশের অনুপ্রেরণা। তাদেরকে আমরা বাংলাদেশের অন্যান্য লোকেরা সবাই অনুসরণ করতে পারি। তাদের মায়ের অদম্য সাহস, অক্লান্ত পরিশ্রম আর নিরেট বিশ্বাসই আজ এনে দিয়েছে এই সাফল্য। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি প্রতিটি মায়েরই